বিসমিল্লাহির রহমানির রহিম। সাউন্ড ভালো না, সাউন্ড আমি খালি গলায় বললে বুঝবেন। শোনা যায়, কথা শোনা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত এলাকাবাসী এবং প্রিয় ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ভাই, আমি নেতা নই, আমি আপনাদেরই একজন। আমি কারো আত্মীয়, কারো ভাতিজা, কারো ভাই, কারো নাতি। কারণ আমি বয়সে এত বড় কিছু নই, আমার বয়স এত বেশি না। এই জন্য আপনারা অনেকেই আমার চাইতে বয়সে বড় আছেন, যারা কষ্ট করে এখানে হাজির হয়েছেন আমাদের কথা শোনার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই সৌভাগ্য দিয়েছেন যা আপনাদের মতো মানুষের সামনে দাঁড়িয়ে আমরা আজকে কথা বলছি আর আপনারা সেটা শোনার জন্য আসছেন। এইটা একটা সৌভাগ্যের ব্যাপার। জগতে বহু মানুষ আছে, জগতে বহু মানুষ আছে যাদের ধন আছে, দৌলত আছে, যাদের ক্ষেত আছে, যাদের বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তাদের কথা কেউ গুরুত্বপূর্ণভাবে মর্যাদার সহিত তাদের কথা কেউ শুনে না। এটা আল্লাহ তাআলার এক বিরাট শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন ইজ্জত দিয়েছেন যে ইজ্জতের ফলে আপনাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমাদের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য আসছে। এই জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমি এই ধরনের কোন রাজনৈতিক দলের নেতা নই যে নেতা বা নেত্রী হাতে মাইক্রোফোন পাইলে পরে আরেকজন ব্যক্তিকে শুধু গালিগালাজ করে। আমি এই টাইপের লোক নই। এটা কি শোনা যায় কথা? তো সাউন্ডটা মুশকিল, আমার একটু জায়গা দেন, সরাও। ঠিক আছে, এখন শোনা যাবে। ঠিক আছে, শোনেন, বসেন বসেন। এখন আমার কথা শোনা যায়? ঠিক আছে, শুনেন, আমি আপনাদের কাছে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই। আমি আপনাদের কাছে আসছি আমরা একে অন্য পরিচিত হতে পারি। এই জন্য এই মিটিংটা হলো এই পরিচয়ের জন্য প্রথম ধাপ। শাল্লা গ্রামে আমার জীবনে আমি কোনোদিন আসি নাই। শাল্লা গ্রাম একটা বিরাট বড় গ্রাম, এখানে হাজার হাজার মানুষের বসবাস। এখানে আমি আমার জীবনের এই প্রথম আসছি। এই প্রথম আসার প্রেক্ষিতে আমি মূলত বলেছিলাম যে আমি মানুষের সঙ্গে পরিচিত হতে চাই, আমি মানুষকে দেখতে চাই, আমি মুরব্বীদেরকে দেখতে চাই, আমি যুবকদেরকে দেখতে চাই, আমি বৃদ্ধদেরকে দেখতে চাই, আমি সম্মানী লোকদের দেখতে চাই, আমি মসজিদ দেখতে চাই, মাদ্রাসা দেখতে চাই এবং আমি মন্দির দেখতে চাই। এই জন্যই মূলত সকলকে বলে আজকে শাল্লা গ্রামে আসা। আমি আপনাদের মতো একজন, আপনার সঙ্গে আমার তেমন কোনো দূরত্ব নাই, আপনার সঙ্গে আমার তেমন কোনো বড় ধরনের পার্থক্য নাই। আমরা সবাই শাল্লাবাসী, আমরা সবাই দিরাইবাসী। এটাই হলো আমাদের মূল পরিচয়। আমাদের মূল পরিচয় হলো শাল্লা উপজেলায় আমাদের বাড়ি।
এই শাল্লা উপজেলায় বাড়ি হওয়ার পরে 4টা ইউনিয়নের যেখানেই বাড়ি হোক না কেন, যে গ্রামেরই হয় না কেন, হিন্দুই হই, মুসলমানই হই, বৃদ্ধই হই, পৌরই হই, আমাদের মূল পরিচয় হবে আমরা শাল্লা উপজেলার লোক। আমি দেখতে চাই, আমরা বুঝতে চাই, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার 53-54 বছরে দিরা এবং শাল্লার মাঝখানে এমপি ক্যান্ডিডেটকে কেন্দ্র করে একটা ফারাক তৈরি হয়েছে। এইবার একটা সুযোগ এসেছে, শাল্লাবাসী চাইলে সে তার এমপি নির্বাচন করতে পারবে। এই জিনিসটা আপনাদের মাথায় যদি গভীরভাবে ঢোকে, তাহলে আমি এই কথা বলার জন্য আসছি যে আমি কোনো রাজনৈতিক দলের পক্ষেও বলতে আসি নাই, আমি কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও বলতে আসি নাই, আমি কোনো মানুষকে অযথা অসম্মান করতে আসি নাই, কাউকে গালিগালাজ করতেও আসি নাই। আমি আমাদের অতীতে নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের কারো প্রতি আমার কোনো অশ্রদ্ধা নাই, অসম্মান নাই, কাউকেই আমি খারাপ চোখে দেখি না। আমি মনে করি আমাদের পূর্ববর্তী নেতৃবৃন্দ যারা ছিলেন, একদিকে ছিলেন বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, আর একদিকে আছেন এখনো, শরীর একটু খারাপ, তিনি জনাব নাসির উদ্দিন চৌধুরী। এই দুইজন মানুষ এই দিরা এবং শাল্লার মানুষের জন্য সারা জীবন ব্যয় করে দিয়েছেন। তারা তাদের জীবনের 50 বছর 60 বছর এই গ্রামগুলোতে হেঁটে, এই ইউনিয়নে হেঁটে মানুষের সঙ্গে পরিচিত হয়ে বিভিন্ন সময় এই দিরাই শাল্লার মানুষের এমপি নির্বাচিত হয়েছেন। আমি মনে করি আমাদের কাজ, আমাদের উচিত এই বাবু সুরঞ্জিত সেনগুপ্ত এবং জনাব নাসির উদ্দিন চৌধুরী, ওনার শরীর কতটুকু ভালো হয় তা আমরা জানি না, কিন্তু উনি এখনো জীবিত আছেন। এই দুইজনের দ্বারা যে কাজ করা যায় নাই, যে কাজ করা সম্ভব হয় নাই, সব সময় ব্যয় করে যেটা শেষ করতে পারে নাই, আমি মনে করি আমাদের কাজ হলো এই শেষ না হওয়া কাজটুকু পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। আমাদের এই সমাজে কোনো ব্যক্তি বিশেষের প্রতি আমি কোনো অন্যায়, অপমান, অশ্রদ্ধা, অসম্মান, নির্যাতন, নিপীড়ন, এগুলো কোনো কিছুকেই আমি রাজনীতি মনে করি না। রাজনীতি হলো একটা অত্যন্ত বড় মাপের মনের মানুষের কাজ, যাদের হৃদয় হবে আকাশের মতো উদার, যারা নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য জায়গা করে দিতে পারবে, যারা ধনী গরিব জেলে উঁচু নিচু সকলকে সাথে নিয়ে পথ চলতে পারবে, তারাই রাজনৈতিক নেতা হওয়া উচিত। রাজনৈতিক নেতৃবৃন্দের কাজ এইটা না যে আগেই দলের ভিত্তিতে মানুষকে ভাগ করে ফেলা। রাজনৈতিক নেতৃবৃন্দের কাজ এইটা না কে কোন দলের, কে কোন মতের। আমি যদি রাজনীতি করি, আপনি যদি রাজনীতি করেন, এই মুরব্বী যদি রাজনীতি করে, তাহলে সকল দলের, সকল মতের, সকল জাতের মানুষ তার কাছে যাওয়ার সুযোগ থাকতে হবে। মন ছোট হলে রাজনীতিবিদ হওয়া যায় না, মন ছোট হইলে সর্বোচ্চ চাকরি বাকরি করা যায়। রাজনীতি একটা বিরাট ব্যাপার। দেখেন আমাদের এই দুইটা থানায় মিলে প্রায় 5 লক্ষ লোকের বসবাস। লাগবে না, এই দুই থানায় মিলে 5 লক্ষ লোক বসবাস করে। 5 লক্ষ লোক। আমাদের দিরা এবং শাল্লায় মিলে, শাল্লায় প্রায় 2.25 লক্ষ লোকের বসবাস, আর দিরাইতে বাকি 3.25 লক্ষ লোকের বসবাস, 3.25 লক্ষ লোকের বসবাস। এই 3.25 লাখ আর শাল্লায় আছে এই 2.25 লাখ, এই 2.25 লাখ আর 3.25 লাখ, দুইটা মিলে 5 লক্ষ লোক আমরা বসবাস করি। আমাদের ইউনিয়ন হলো 13টা, আমাদের পৌরসভা হলো একটা। এই 5 লক্ষ লোক, এই 5 লক্ষ লোকের মধ্যে আমার মতো শিক্ষিত লোক আছে, আবার হোটেলে কাজ করার মতো একটা অশিক্ষিত ছেলেও আছে, আবার সারাদিন মাছ ধরে এরকম একটা জেলে মাছ যারা জাল ভাই এরকম লোক আছে, আবার অনেক লোক আছে যারা নিজের দিন আনতে পান্তা ফুরায়, প্রতিদিনের খরচের টাকাটা সারাদিন কষ্ট করে জোগাড় করতে পারে না। আবার এরকম লোক আছে যারা অফিস আদালতে চাকরি করে আমার মতো বাবুয়ানা স্রোতে সুন্দর জামা কাপড় পরে হাঁটে। আবার এরকম লোক আছে, এরকম নারী পুরুষ আছে যে নারীরা তার হাজবেন্ড নাই, তার
সন্তান নাই, তার নিজের স্বামী মারা গেছে, এইরকম নারী আছে আমাদের এই 2 থানা মিলে প্রায় 5,000, 3,000। এই 3,000 নারীদের মধ্যে এক অংশ আছে হিন্দু, এক অংশ আছে মুসলমান। এই হিন্দু যারা আছে, এরকম নারী আছে আমাদের মধ্যে হিন্দুদের, যারা মৃত্যুর পরে মুখে আগুন দেওয়ার মতো কোনো লোক নাই। আবার উল্টা দিকে আছে মুসলমানদের মধ্যে এরকম নারী আছে, যার মৃত্যুর পরে তাকে কাফনের কাপড় পরানোর মতো কোনো লোক নাই। আবার বিকলাঙ্গ মানুষ আছে, ডান পা নাই, বাম পা নাই, হাঁটতে পারে না, ক্রেচ দিয়ে হাঁটে, হুইল চেয়ার ছাড়া হাঁটতে পারে না, একটা চোখ নাই, কারো কারো 2টা চোখ নাই, এইরকম লোক আছে প্রায় 5,000। এখন আমাদের 5 লক্ষের পরিবার, এই 5 লক্ষের পরিবারের মধ্যে সাল্লার পরিবারের সদস্য 2.5 লক্ষ, আর দিরাই পরিবারের সদস্য 3.25 লক্ষ। এই 5 লক্ষ লোক আমার আপনার ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, চাচা ভাতিজা, ডানে বামে, পাশের গ্রামে, পাশের ইউনিয়নে, সব মিলে এই 5 লক্ষ লোকের বসবাস। এই 5 লক্ষ লোকের যদি কল্যাণ করতে হয়, এই 5 লক্ষ লোকের জন্য যদি কিছু করতে হয়, এই 5 লক্ষ লোকের জীবনের মধ্যে যদি পরিবর্তন ঘটাইতে হয়, এই 5 লক্ষ লোকের মুখে যদি অন্ন তুলে দিতে হয়, বস্ত্র তুলে দিতে হয়, চিকিৎসা দিতে হয়, স্বাস্থ্য দিতে হয়, শিক্ষা দিতে হয়, তাহলে অত্যন্ত বড় মনের রাজনীতিবিদ ছাড়া বাকিদের পক্ষে এই কাজ করা সম্ভব না। যার মন ছোট, তার প্রথম চিন্তা হয় আমি কি পেলাম। যার মন ছোট, তার মাথায় প্রথম প্রশ্ন আসে আমার ছেলে চাকরি পাইল কিনা। যার কলিজা ছোট, মুরগির মতো কলিজা, তার মাথায় সবার আগে আসে আমার ভাই, আমার ভাতিজা, আমার চাচা সুন্দর করে জীবন যাপন করতে পারলো কিনা। আর যার মন বড়, যে উদার, যে সামনে তাকাইতে পারবে, যে পিছনে তাকাবে না, যে সকলকে নিয়ে চিন্তা করবে, যে 5 লক্ষ লোক নিয়ে চিন্তা করবে, তার মাথায় সর্বাগ্রে আসে আমি খেলাম কি খেলাম না এটা বড় কথা নয়, আমার পাশের একজন দরিদ্র মানুষ না খেয়ে আছে কিনা এটাই তার মাথায় প্রথম আসে। আমরা সেই রাজনীতির কথা বলতে আসছি যেখানে আমার চাইতে দেশ বড়, যেখানে আমার চাইতে মানুষ বড়। আমি সেই কথা বলতে আসছি আপনাদেরকে যেখানে আমার চাওয়া পাওয়ার চাইতে আমার এই 5 লক্ষ লোকের জীবনের চাওয়া পাওয়া আমাদের কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্মান দিয়েছেন, যে ইজ্জত দিয়েছেন, যে পরিমাণ সম্পদের মালিক করেছেন, আমি, আমার আত্মীয় স্বজন, আমার ছেলেমেয়েরা, আমার স্ত্রী, আমার বাবা মারা যদি বসে খায় তারপরেও তার শেষ করতে পারবে না। কিন্তু এইভাবে যদি আমি একা বসে খাইতে থাকি, আমার সন্তানকে নিয়ে চলতে চাই, আমার মা বাবাকেই মনে করি একমাত্র দুনিয়ার সুখে থাকুক, তাহলে কি 5 লক্ষ লোকের জন্য আমরা কিছু করতে পারবো? 5 লক্ষ লোকের জন্য যদি করতে হয় তাহলে নিজেকে ত্যাগ করতে হবে। 5 লক্ষ লোকের জন্য যদি করতে হয় নিজের বাসস্থান ছাড়তে হবে। 5 লক্ষ লোকের জন্য যদি করতে হয় নিজের আরাম আয়েশকে পানিতে পরিণত করতে হবে। যদি নিজের আরাম আয়েশ ছাড়া না যায়, নিজের অট্টালিকা ছাড়া না যায়, নিজের এসি রুম ছাড়া না যায়, নিজের বাড়ি গাড়ি ছাড়া না যায়, শহর থেকে গ্রামে আসা না যায়, তাহলে কোনো দিনেই 5 লক্ষ লোকের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। আমি আসছি আপনাদের সামনে ধনী দরিদ্র থেকে শুরু করে একেবারে বিকলাঙ্গ লোকের কথা বলতে। আমি আসছি আপনাদের কাছে মসজিদের ইমাম থেকে শুরু করে মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে একটা মন্দিরের পুরোহিতের কথা বলতে। একজন মন্দিরের পুরোহিত সমাজে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, একজন মসজিদের ইমাম সাহেবও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন মাদ্রাসার প্রিন্সিপাল, দেখেন একটা মাদ্রাসা কেন্দ্রিক কত মানুষ যাতায়াত করে, একটা মাদ্রাসাতে কত মানুষ লেখাপড়া করে, একটা মাদ্রাসা কিভাবে গড়ে উঠে, একটা মাদ্রাসা কিভাবে মানুষের কাছ থেকে অল্প অল্প টাকা নিয়ে একটা মাদ্রাসা একসময় বিরাট পরিণত হয়। যারা কষ্ট করে, যারা পরিশ্রম করে, যারা সময় দেয়, তাদেরকে বাদ দিয়া তো আর কোনোদিন সমাজ গঠন করা সম্ভব নয়। আবার উল্টা দিকে দেখেন, যে সমস্ত মন্দির আছে, যে সমস্ত বড় বড় মিশন আছে, যে সমস্ত পেগোডা আছে,
এইখানে যারা পুরোহিতরা সময় দিচ্ছেন, দিন পার করছেন, হাজার হাজার হিন্দুরা এখানে অর্চনা করতে যাচ্ছে, পূজা করতে যাচ্ছে। সাল্লায় হিন্দুরা তার নিজের ধর্ম পালন করার জন্য বিভিন্ন ধরনের কীর্তনের আয়োজন করছে। তাদেরকে ছাড়াও দিরাই সাল্লাহ গঠন করা সম্ভব নয়। তাহলে আমাদের কাজ কি? তাহলে আমাদের কাজ হলো এরকম মানুষ খুঁজে বাইর করা, যাদের মাধ্যমে 5 লক্ষ লোকের জীবনের মধ্যে আমরা বড় ধরনের পরিবর্তন আনতে পারি। 2টা কথা বলে আমি শেষ করব। প্রথম কথা হলো, আমি আপনাদেরকে রাজনৈতিক কোনো বক্তৃতা দিতে আসি নাই। আমি আবার বলছি, আমি কোনো দলের পক্ষে বিপক্ষে সাফাই গাইতে আসি নাই। কারণ আমি মনে করি আমি যে কাজ করতে চাই এইটা দল মত নির্বিশেষে সকলকে নিয়ে একসাথে করতে চাই। আমি মনে করি আমি যে গঠন করার কথা বলছি, আমি যে দিরাই সাল্লাহর কথা বলি, এই দিরাই সাল্লাহ দলীয় ভাবে বিভক্ত নয়। এই দিরাই সাল্লায় প্রতিটা মানুষকে একসাথে নিয়ে এসে, বেশিরভাগ মানুষকে একসাথে দাঁড় করিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এমন একটা মাতৃভূমি গঠন করতে চাই, যে মাতৃভূমিতে অন্যায় অবিচার বলতে আর কিছু থাকবে না। এই মাতৃভূমিতে একজন জেলে তার দৈনন্দিন খাবারের ব্যবস্থা করতে হবে। এই মাতৃভূমিতে একজন অশিক্ষিত যুবককে তার চাকরির ব্যবস্থা করতে হবে। এই কথাটা আমি প্রায়ই বলি। দিরাই সাল্লায় আমি একটা প্রাথমিক জরিপ করেছিলাম। প্রাথমিক জরিপে দেখা গেছে প্রায় 45,000 যুবক যুবতী দিরাই সাল্লায় বেকার জীবন যাপন করতেছে। এই সংখ্যা হলো 45,000। এই 45,000 মানুষ যাদের বয়স 22 বছর থেকে শুরু করে 27 বছরের মধ্যে, 22 বছর থেকে শুরু করে 27 বছরের মধ্যে 45,000 মানুষ। এই 45,000 মানুষের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে, সকল ইউনিয়নের আছে, সকল এলাকার আছে। তাদের সামনে কোনো কাজ নাই, তারা বছরে 6 মাস বসে খায়। তাদের সামনে কোনো কাজকর্ম দেওয়া যাচ্ছে না, তারা কোনো আয় করতে পারছে না, রুটি রোজগার করতে পারছে না, মা বাবাকে টাকা দিতে পারছে না, নিজের পরিবার চালাতে পারছে না। আমি মনে করি আমরা যে রাজনীতির কথা বলি, আমি আপনাদেরকে যে স্বপ্নের কথা বলতে আসছি, এটা হলো ক্রমান্বয়ে আস্তে আস্তে এই 45,000 মানুষ, তাদের হাতে আমরা চাকরি তুলে দিতে চাই। এই চাকরি যদি আমি তুলে দিতে চাই, আমার একার পক্ষে এটা সম্ভব হবে না। এই মিথ্যা আশ্বাস দিয়ে কোনো লাভ হবে না। আমি চাইলেই 45,000 লোককে চাকরি দিতে পারবো না। আমার যা সুযোগ আছে, আমি 10 জন, 20 জন, 50 জন, 100 জন লোককে না হয় বিভিন্নভাবে রিকমেন্ডেশন করে চাকরি দিতে পারবো। কিন্তু যদি 45,000 লোকের কর্মসংস্থান করতে হয়, তাহলে আপনারা আমরা এক বাক্যে বলতে হবে, একসাথে দাঁড়াইতে হবে, একসাথে দাঁড়ায় একটা বিটার উপর দাঁড়াইতে হবে, একটা থালার উপর দাঁড়াইতে হবে, একটা প্লেটের উপর দাঁড়াইতে হবে। দাঁড়াইয়া বলতে হবে, আমাদের 45,000 যুবকের ঘরে ঘরে চাকরি আমরা চাই, এবং আমরা 5 লক্ষ লোক মিলে 45,000 যুবককে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। এই প্রতিষ্ঠিত করতে গেলে আপনি আমি একসাথে হইতে হবে। এই প্রতিষ্ঠিত করতে গেলে আপনি একা পারবেন না, আমিও একা পারবো না। এই প্রতিষ্ঠার জন্য যদি আগাইতে হয়, আমার একার দ্বারা বেশি দূর যাওয়া সম্ভব না, আপনার একার দ্বারাও বেশি দূর যাওয়া সম্ভব না। আপনি চেষ্টা করলে নিজের ছেলের চাকরি পাবেন, আপনি চেষ্টা করলে নিজের আত্মীয় স্বজনের চাকরি পাবেন, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করলে ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দেওয়া সম্ভব। একটা উদাহরণ দেই, আমাদের ছেলেরা কাজ পারে না। কি কাজ পারে না দেখেন? বিদেশে যায়, মিডল ইস্টে আমি বেড়াইতে গেলে দেখি রাস্তাঘাটে সালাম দেয়, স্যার আমি আপনারে চিনি। কিভাবে চিনো? স্যার আমার বাড়ি দিরাই। একজন বলে আমার বাড়ি স্যার সুনামগঞ্জ, একজন বলে আমার বাড়ি স্যার সিলেট। তুমি এখানে কি করো? স্যার এখানে আমি বাথরুম পরিষ্কার করার কাজ করি। তাহলে তুমি বাথরুম পরিষ্কার করার কাজ করো কেন? তোমার বেতন কত? বলে স্যার আমার বেতন হলো 22,000 টাকা। তো এটা দেখে আমার খুবই খারাপ লাগলো। আমাদের এলাকার একটা ছেলে 22,000 টাকা বেতনের চাকরি করে, বাথরুম পরিষ্কার করে, বিদেশে গিয়া বলে স্যার দালালের মাধ্যমে আসছি, দালালকে 7 লাখ টাকা দিয়েছিলাম, বলছিল 50,000 টাকা বেতনের চাকরি দিবে, কিন্তু এখন আইসা 22,000 টাকা বেতনের চাকরি দিছে। চাকরির কথা বললে উল্টা আমারে আরো শাসায়। আপনারা এরকম বিদেশে গিয়া প্রতারিত হওয়ার বহু নমুনা নিজেরা দেখেন নাই? আমাদের আত্মীয় স্বজনরা হয়েছে প্রতারিত।
আপনাদের ভাই বন্ধুরা হয়েছে প্রতারিত। অথচ দেখেন, আমরা যদি বুদ্ধি করি, আমরা যদি আমাদের এই সন্তানদেরকে প্রশিক্ষণ দেই, ড্রাইভিং শিখাই, গাড়ি চালানো, প্রাইভেট কার চালানো শিখাই, তাদেরকে যদি ইলেকট্রিক কাজ শিখাই, তাদেরকে যদি ফ্রিজ মেরামতের কাজ শিখাইতাম, তাদেরকে যদি ট্রাক্টর চালানো শিখাইতাম বিদেশে, তাদেরকে বিদেশে মেশিনে ধান মারাইয়ের কাজ শিখাইতাম, তাহলে এই ব্যক্তিটা যে নাকি 22,000 টাকা স্যালারি পাচ্ছে, এই ছেলেটা বিদেশে গিয়ে 80,000 থেকে 1 লাখ টাকা স্যালারি পাইতে পারত। কিন্তু আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি না, সম্মান করছি না, শিখাচ্ছি না, এমনি পাঠাই দিচ্ছি গাট্টি বান্ধে পাঠাই। ওখানে সে কি করবে? তার তো কিছু জানা নাই, সে তো কাজ পারে না, সে তো ড্রাইভিং পারে না। একটা সৌদি আরবে, কাতারে, কুয়েতে, ওমানে, এই সমস্ত জায়গায় আমাদের একজন সন্তান যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যায়, সেখানে দেখবেন একটা ছোট কোম্পানিতেও যদি ড্রাইভিং এর কাজ করে, তাহলে তাদের মিনিমাম বেতন বাংলাদেশি টাকায় 80,000 টাকা। এখন বলেন, আমরা যদি 45,000 লোকের কর্মসংস্থান করতে চাই, তাহলে এটা কি আমি একা করতে পারবো? কিন্তু আপনারা আমরা মিললে একসাথে, আমার কাছে মনে হয় যেন 5টা বছর সময় পাইলে, নিরবচ্ছিন্ন কাজ করতে পারলে, আপনারা সহযোগিতা করলে, আর মানুষ জেগে উঠলে, 5 বছর দিন দিন গুনে, একদিন গুনে 365 গুণন 5, এই 1700, 1800, 1900 দিন, এই 1900 দিন যদি কাজ করা যায়, হিসেব করিয়া অত্যন্ত সিনসিয়ারিটির সহিত যুবক সমাজকে সাথে নিয়ে কাজ করতে পারলে 5 বছরের মধ্যে দিরাই সাল্লার মানুষের জীবনের চেহারা পরিবর্তন করে দেওয়া সম্ভব। আমরা আপনাদেরকে এই মেসেজ দিতে আসছি, কাউকে গালিগালাজ করার জন্য নয়, কাউকে অযথা অসম্মান করার জন্য নয়, অশ্রদ্ধা করার জন্য নয়, কারো বিরুদ্ধে কিছু বলার জন্য নয়, কাউকে বেমানান কিছু কথা বলার জন্য নয়, কারো বিরুদ্ধে অমর্যাদা কোনো কথা বলার জন্য নয়, কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কারো ইজ্জতের হানি করার জন্য নয়। আমি মনে করি ভাই, রাজনীতি এমন একটা বড় কাজ, যা মানুষের ভালোবাসা ছাড়া বড় রাজনীতিবিদ হওয়া সম্ভব নয়। জবরদস্তি করে, জোর করে, পেছে ফেলাইয়া, চাপ দিয়ে, তারপরে পুলিশ দিয়ে চাপ দিয়ে, নির্যাতন করে, নিপীড়ন করে কখনো জনপ্রিয় রাজনীতিবিদ হওয়া যায় না। রাজনীতি করতে গেলে আকাশের মতো উদার হবেন, আপনার কাছে মানুষ আসবে, আপনি মানুষের কথা শুনবেন, সুখে দুঃখে পাশে থাকবেন, না পারলেও সুন্দর করে বলবেন, পারলে কাজটা করে দিবেন, না পারলে কারোর বিরুদ্ধে যাবেন না, কাউকে অযথা হয়রানি করবেন না, অপমান করবেন না, অশ্রদ্ধা করবেন না, বেমানান কথা বলবেন না, এক পক্ষ নিবেন না, নিলে উভয় পক্ষ নিবেন, মাঝামাঝি নিবেন, এক পক্ষ নিয়ে কোনো ধরনের কোনো লাভবান হইতে চাইবেন না। এই ধরনের রাজনীতি আমরা আপনারা মিলে যদি করতে পারি, তবেই আমাদের এই মাতৃভূমি, এই মাছ এবং পাখির মাতৃভূমি, এই হাওর বাওর নদী খলনের মাতৃভূমি, যদি এই ধরনের বড় মানুষের জন্ম হয়, আমরা যদি চেষ্টা করতে পারি, আপনারা যদি একসাথে আসেন, আমি আবারও কথা দিচ্ছি, যদি মনে করেন আপনারা যে আমরা উপযুক্ত লোক, তাহলে চলেন একসাথে হই, তাহলে চলেন বিভেদ ভুলে যাই, তাহলে চলেন একের সাথে অন্যের কথা কাটাকাটি, মুখ দেখা দেখি, এই যে বন্ধ আছে, এগুলো থেকে বের হয়ে আসি, দলীয় চাপ থেকে বের হয়ে আসি, দলকে প্রাধান্য না দিয়ে আমাদের এই মাতৃভূমি গঠন করতে হবে। এইটাই হবে আমাদের মূল স্লোগান। এই মাতৃভূমি আমাদের, এটা ভালো থাকলে আমি আপনি ভালো থাকবো, এই মাতৃভূমি খারাপ থাকলে আমি আপনি খারাপ থাকবো। এই মাতৃভূমি যদি নষ্ট হয়, আপনার সন্তান তার ভুক্তভোগী হবে। এই মাতৃভূমি যদি চোর ডাকাতে ভরে যায়, তাহলে আপনার সন্তান, আপনার নাতি, আপনার নাতনি তার ভুক্তভোগীতে পরিণত হবে। একটা জিনিস শুধু দেখেন, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, রেকর্ড করে রাখেন মোবাইলে যদি পারেন, আজ থেকে 20 বছর পর, 25 বছর পর এই দিরাই এবং সাল্লার ম্যাক্সিমাম গ্রামে কোনো টিউবওয়েলের পানি খুঁজে পাবেন না। এখনই মাঘ মাস, ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাসের 1 মাস টিউবওয়েল চাপতে 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 পানি উঠে না। দেখছেন কই গেল পানি? কোথায় গেল সেই পানি? এই হাওর তো আপনার, এই হাওর দেয়া তো বিরাট হাওর, এখানে তো পানির সংকট হওয়ার কথা না, এখানে তো পানির কোনো সংকট হওয়ার কথা না, এখানে তো মাছের সংকট ছিল না এক সময়, এখানে তো পাখির সংকট ছিল না এক সময়, কিন্তু পানি কোথায় গেল? হাজার হাজার কিউসেক পানি, পানি নাই।
এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হলো আমরা আমাদের এই প্রাকৃতিক সম্পদকে এমন করে নষ্ট করে ফেলতেছি, একটা সময় পরে বিল বাদলের মাছ মারতে গিয়ে বিল শুকাইয়া তার নিচে কাদা, কাদার নিচে থাকে হলো স্টার বাইমকে আরো 1.5 হাত নিচে থেকে তুলে নিয়ে আসা এমন এক পরিবেশ তৈরি করতেছি, পরের বছর আর মাছের ডিম পাড়ার মতো কোনো মাছ পাওয়া যায় না। পাওয়া যায়? কই গেল সেই মাছ? যে চিংড়ি মাছ মারলে এক সময় মানুষ মন্দ কইতো। আমি দেখছি ছোটবেলা, আমি আরো 30 বছর আগের কথা বলতেছি, কেউ যদি চিংড়ি মাছ মারতো, ইসা মাছ কেউ মারলে আরেকজনে তারে নিয়ে টিটকারি করতো, তুই ইসা মাছ মারো, শরম। আবার বক, লেঞ্জা, বালিহাঁস, রাজাহাঁস এগুলো মারলে কইতো বেটা শিকারী ভালো, আর বক মারলে কইতো তুই একটা দুর্বল শিকারী। কারণ বক হইলো সবচাইতে ছোট মাপের পাখি। কোথায় গেল সেই পাখি? আর লেঞ্জা আসে না। কোথায় গেল সেই বালিহাঁস? কোথায় গেল সেই রাজহাঁস? কোথায় গেল সেই হাওর ভর্তি পাখি আর পাখি? হাজার লক্ষ বাহারার হাওরে হাজার পাখি দেখেছি আমি। লক্ষ পাখি দেখেছি সুলতানপুরের হাওরে, লক্ষ পাখি দেখেছি আপনার পাহাড়পুর প্রস্তাবপুরের হাওরে, লক্ষ পাখি দেখেছি আমি আটগাঁও, নিজগাঁও, বরগাঁও, ইয়ারাবাজ, রফিনগর, কালিয়াকোটা এই সমস্ত জায়গায় শীতের সিজনে হাজার পাখি। এখন যেখানে হাঁস থাকে এগুলোতে পাখি আসতো। আমার আপনার জীবদ্দশায় এই পাখির আর একটা লেজও খুঁজে পাবেন না। কেন পাই না? আমরা বিষ দেই, নষ্ট করে ফেলতেছি। নষ্ট করে বিষ দিতে এমন অবস্থা করছি যে কয়দিন পরে দেখবেন এই বিষের কারণে আমাদের এই শ্রাবণ মাস পানি নাই। দেখেন, শ্রাবণ মাস পানি নাই, অল্প বৃষ্টিতে বন্যা হয়। কারণ কি? নদী শুকিয়ে গেছে। এরকমও নদী দিয়ে আমি শ্বাসকাই অঞ্চলে বিগত চৈত্র মাসে, মাঘ মাসে গিয়েছি। শ্বাসকাই অঞ্চলের যেখান দিয়ে নৌকা চলতো, যেখান দিয়ে সোয়ারি নৌকা চলতো, এখান দিয়ে এখন মোটর সাইকেল চালায় মানুষ পার হয়। আমার আপনার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আমার আপনার ভবিষ্যৎ প্রজন্ম পানি পাবে কোথায়? কি খাবেন? মাছ কোথা থেকে আসবে? এই চিন্তা যদি না করা যায়, তাহলে এই চিন্তা হবে শুধুমাত্র জ্ঞান না থাকার কারণে, বুদ্ধি না থাকার কারণে, নলেজ না থাকার কারণে। খালি মাটি ফালাও, হাওরে মাটি ফালাও, কান্দায় মাটি ফালাও, বান্দে মাটি ফালাও, সব মাটি ফালাও। আরে কয়দিন পরে তো পানি পাবেন না, কয়দিন পরে তো আরো অনেক কিছু পাবেন না। মাটি ফেলে হাওরের মাঝখান দিয়ে মাটি বানাই ফেলো, রাস্তা বানাই পরে কি করবেন? শেষ পর্যন্ত রাস্তায় যাওয়ার লোক পাবেন না। এই অবস্থায় 20 বছরের মধ্যে দেখতে পাবেন। ফলে আমার যদি কোনোদিন সুযোগ হয়, আমি চাইবো এই দিরাই এবং সাল্লার হাওর গুলোকে নষ্ট করা যাবে না। দিরাই সাল্লার নদী নালাকে নষ্ট করা যাবে না। সবগুলোকে ঠিক রেখে হাওরের উপর দিয়ে আমাদেরকে বুদ্ধি বের করে হাওরকে হাওরের জায়গায় রেখে উপর দিয়ে উড়াল সেতু বানিয়ে দিতে হবে। যদি এই ধরনের বড় পরিকল্পনা করা না যায়, বুদ্ধি না থাকে, ক্রিয়েটিভিটি না থাকে, এই রকমের উদ্ভাবনী শক্তি না থাকে, তাহলে তো আপনি রাষ্ট্রের জন্য, মানুষের জন্য শেষ পর্যন্ত কিছুই করতে পারবেন না। আমি আপনাদের কাছে আরেকটা কথা বলি, দেখেন এই সাল্লায়, এই দিরাইয়ে, সামারচরে, তারপরে রফিনগরের এখানে একটা বাজার আছে, এইদিকে বাজার আছে হলো সাতপাড়া বাজার, ওইদিকে বাজার আছে নিজগাঁও বাজার, ওইদিকে বাজার আছে দিরাইয়ের পূব দিয়ে আকিল শাহ বাজার, এরপরে গিয়া পাবেন বোয়ালিয়া বাজার, এরপরে গিয়া পাবেন ওইদিকে হুসেনপুর বাজার। এই সমস্ত বাজারে আপনি কোনো প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খুঁজে পাবেন না। তাইলে এই 70 বছর বয়সের বৃদ্ধ চাচা, উনি যদি এখন হার্ট অ্যাটাক করে, কোথায় নিয়ে যাব? কার কাছে? কোথায়? সিলেট নিতে যাইতে জাওয়ার বাজার যাওয়ার পরে খবর পাইবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছে। তাহলে আমাদের কাজ কি? যদি কোনোদিন, আমি আবার বলে যাচ্ছি, যদি কোনোদিন আমার সুযোগ হয়, আমি আপনাদেরকে এই কথা বলে দিয়ে যাচ্ছি, এই ভাটি অঞ্চলের যে কয়টা বাজার আছে, সব কয়টা বাজারে আমাদেরকে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে হবে, যেন মানুষ বিপদের সময় প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য তার বাড়ির পাশে একটা সাপোর্ট সেন্টার খুঁজে পায়। আর না হয় কাজ হবে না। সবচাইতে ইম্পর্টেন্ট কথা কি জানেন? সবচাইতে ইম্পর্টেন্ট কথা হলো আমাদের ধান।
ধান যদি আমার হাতে পড়তো কোনোদিন, তাহলে একেবারে 12 ভাইনে দিতাম। কি দেখেন, আমরা আজকে বলে আসছি এক জায়গায়, আমরা দিরাই সাল্লায় মিলে প্রায় 45 লক্ষ মন ধান উৎপাদন করি। বাংলায় বুঝতেছেন এটা মানে কি? 45 লক্ষ মন, 45 লক্ষ মন ধান আমরা উৎপাদন করি। এই 45 লক্ষ মন ধানের মাত্র 4.5 লক্ষ মন ধান আমরা নিজেরা খাই, আর বাকি 41-41.5 লক্ষ মন ধান আমরা বিক্রি করি। এটা বাংলাদেশের অন্যান্য নাগরিকরা চাল বানাইয়া 55 টাকা কেজিতে বিক্রি করে, আর আমরা খাই কয় লক্ষ? 4.5 লক্ষ মন। আর উৎপাদন করি কয় লাখ? 45 লাখ। কে উৎপাদন করে? উনি উৎপাদন করে 100 মন, উনি উৎপাদন করে 200 মন, উনি উৎপাদন করে 300 মন, আরেকজন উৎপাদন করে 20 মন, আরেকজন উৎপাদন করে 1000 মন, কেউ উৎপাদন করে 2000 মন। এইভাবে 45 লক্ষ মন ধান হয়। এই 45 লক্ষ মন ধান বৈশাখ মাস থেকে বিক্রি শুরু হয় ধান ক্ষেত থেকে, শেষ হয় কেউ কেউ যারা একটু ধনী প্রকৃতির লোক তারা চৈত্র মাস পর্যন্ত পার করে, আর বাকিরা আগেই বিক্রি করে দেয়। দেখেন, আমার হাসপাতাল নাই, আমার রাস্তাঘাট নাই, আমার যুবকদের কাজ নাই, আমার ধান আছে। তো আমি তো ধান উৎপাদন করি, আমি 45 লক্ষ মন ধান উৎপাদন করি। একটা শক্তিশালী নেতা বাইর করেন, একটা শক্তিশালী ব্যক্তি বাইর করেন, যে ব্যক্তি সরকারের সাথে আপনাদের পক্ষ হয়ে দেন দরবার করতে পারে, এরকম একটা লোক বাইর করেন আর সরকারকে আলটিমেটাম দেন। 45 লক্ষ ধানের মধ্যে 41.5 লক্ষ মন ধান তোমাদেরকে আমরা দিব না, যদি তোমরা আমাদেরকে রাস্তাঘাট আর স্বাস্থ্য ঠিক করে না দাও। এই কথা বলার মতো একটা সাহস থাকতে হবে। এটার জন্য আপনি যদি দেন দরবার করতে চান, তাহলে শক্তিশালী পক্ষ লাগে না? শক্তিশালী পক্ষ ছাড়া দরবার করা যায়? দরবার করা যায় না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই, ভোটের কথা একটাও কিন্তু বলি নাই, বলবো না আমি কোনোদিন। ইলেকশনের আগের দিনও আমি আপনাদের কাছে ভোটের কথা বলবো না। কিন্তু আমি যে কথা বলতে চাই, এই কাজ যেগুলো আমরা বললাম, এইরকম কাজ করার মতো লোক যদি আমাদের এখানে আসে, এটা আমি হলে আমি না হলে আরেকজন যদি আসে সে না হলে তৃতীয় ব্যক্তি যদি আসে তাহলে সে না হলে চতুর্থ ব্যক্তি যদি আসে তাহলে সে, আপনারা বিবেচনা করবেন এই কাজগুলো করার জন্য আপনার পক্ষ হইয়া দেন দরবার করার মতো একটা লোক আপনাদের এখানে নেতৃত্বে আসা দরকার। এইটা যদি আমাকেই মনে করতে হবে, এটা আমি ভাবি, আমি মনে করি না যে আমি মনে করি আরো যারা কম্পিটিশন করছেন, সম্মানিত ব্যক্তিবর্গ, শিক্ষিত ব্যক্তিবর্গ, তারা যখন আপনাদের সামনে আসবেন, তাদের এই কথাগুলো আপনার পক্ষ হইয়া রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, সংসদের কাছে উপস্থাপন করে যদি আপনার ন্যায্য হিস্সা বুঝে নিয়ে আসতে পারে, এইরকম যোগ্য লোক যদি আপনার সামনে আসে, আমি মনে করবো আমাকে বাদ দিয়ে দিবেন, বাদ দিয়া ওই তার পিছে যাবে। আর যদি মনে করেন যে না, এইটা আমার দ্বারা পসিবল, তাহলে আমরা আপনারা মিলে বন্ধুর মতো হাত একসাথে করে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আজকে থেকে আমি একটা অনুরোধ করব আপনাদেরকে। মনে করবেন আমি হয়তো আর খুব দ্রুতই আসতে পারবো না, কিন্তু আমি অনুরোধ করব, যদি আমাদের কথা কাজ পছন্দ হয়, আমাদেরকে যদি ন্যায় নিষ্ঠাবান লোক মনে করেন, যদি মনে করেন আমরা ন্যায়বান সত্যবাদী, যদি মনে করেন আমরা আপনাদেরকে ধোঁকা দিব না, যদি মনে করেন আমাদের দ্বারা আপনাদের ক্ষতি হবে না, যদি মনে করেন আপনাদের পক্ষ হয়ে আমরা দেন দরবার করতে পারবো, তাহলে আমাদের কথাগুলো আমাদের পক্ষ হয়ে অনুপস্থিত লোকদের কাছে আপনারা পৌঁছে দিবেন। এই অনুপস্থিত লোক আর উপস্থিত লোক আর আমরা মিলে একটা কথা বলি যায়, আমি একবারই চেষ্টা করতে চাই, আমি বারবার এই নির্বাচনী পেছালের মধ্যে আসতে চাই না। আমি একবার চেষ্টা করে দেখতে চাই, আর 5 বছর দায়িত্ব পালন করতে চাই। 5 বছরের বেশি আমি 5 বছর একদিনও দায়িত্ব পালন করতে চাই না। এই 5 বছরের মধ্যে আমি যে কমিটমেন্ট দিব, যে কথা শেষ করতে বলবো, যে কাজ শেষ করতে বলবো, শেষ দিন 5 বছর শেষ হয়ে যাওয়ার পরে কড়ায় গন্ডায় বুঝাইয়া সব জনগণকে ডেকে হিসাব দেয়া আদাব সালাম বলে আস্তে করে চলে যাব। আর এর মাঝখানে কোনো পার্থক্য থাকবে না। এবং বাংলাদেশের মন্ত্রী এমপিদের কোনো হিসাব কেউ জানে না। আমরা যদি সরকার, আপনারা আমাদেরকে এই সুযোগ দেন, আমি এটাও আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি,
প্রতি বছরে কয় টাকা বাজেট পাওয়া যায়, কয় টাকা সরকার আমাদেরকে দিবে, বছর শেষে আপনারা পাই পাই কড়াই গন্ডায় হিসাব বুঝে নিতে পারবেন। আমি সেই রাজনীতির কথা বলতে আসছি। এটা মানুষের রাজনীতি, খাওয়া দাওয়ার রাজনীতি না, মারামারির রাজনীতি না, ভাগাভাগির রাজনীতি না, সরকারি টাকা মাইরে খাওয়ার রাজনীতি না। এটা হলো মানুষের উপকার এবং মানুষের কল্যাণের রাজনীতির কথা বলতে আসছি। আমি শেষ কথা বলছি, আমার একটা প্রত্যাশা থাকবে, যদি আমাদের কথা পছন্দ হয়, যদি মনে করেন আমরা আপনাদের জন্য উপযুক্ত লোক, যদি মনে করেন আমরা আপনাদের বন্ধুর মতো পাশে থাকবো, যদি মনে করেন আমাদের দ্বারা আপনাদের উপকার হবে, তাহলে আমরা আপনারা মিলে একবার একটা নতুন দিরাইশাল্লাহ গঠনের উদ্যোগ নিতে চাই। এই উদ্যোগের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভাবে। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিবেন, আমাদের বেয়াদবি মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।